ঠিক আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ভাই এই যে এইটা আমি কিভাবে কমপ্লিট করব? আচ্ছা আমি তো ক্লিয়ার নিলাম। আচ্ছা ঠিক আছে, এখন প্রথমে বলেন আপনি কি করতে চাচ্ছেন? মানে আমি চাচ্ছি যে এই যে মুখের যে মাউথের ভিতরে কলাটা মানে থাকবে যে সে কলা খাচ্ছে মনে হবে। কিন্তু আচ্ছা আমি যখন এটা দিচ্ছি তখন তো আমার সাদা হয়ে যাচ্ছে। এটা ইয়ে হচ্ছে না, এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। দেখেন ওটার কারণ হচ্ছে কি, আপনার লেয়ারের মধ্যে যখন আমরা লেয়ার মাস্ক করতেছি, লেয়ারের কিন্তু দুটো অপশন আছে। একটা হচ্ছে প্রথম দিকে, আরেকটা হচ্ছে পিছনের দিকে। যে দ্বিতীয় অপশন আছে সেটাতে ক্লিক করা থাকতে হবে। আপনার বর্তমানে ক্লিক করা আছে প্রথম লেয়ারের থাম্বলে, আপনি দ্বিতীয় লেয়ার থাম্বলে ক্লিক করেন, লেয়ারে যান, হ্যাঁ এইটাতে ক্লিক করা থাকতে হবে। এবার আপনি ব্রাশ করেন। এখন এখন কি কি চাপ দিব এটা? এই কন্ট্রোল না? আচ্ছা না, আপনি ব্রাশ টুলে যান। কন্ট্রোল ব্রাশ, আপনার ব্রাশ, মাউসের রাইট বাটন না? ওইটা না ভাই, আপনি বর্তমানে আগে ব্রাশ টুলে যান। ব্রাশ টুলে যান, মাউসের রাইট বাটন ক্লিক করেন। এই যে ব্রাশ টুল। হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। ওটাতে ক্লিক করেন, আমি দেখি আসলে কি ওটা ব্রাশ টুল, ওখানে ক্লিক করেন আপনি। ব্রাশ টুলে আপনি ক্লিক করেন। কোথায় এখানে ক্লিক করব? না না, ব্রাশ টুলে আপনি ক্লিক করেন। এই যে আচ্ছা ক্লিক এটা করছি। আপনার আসলে ব্রাশ টুল না, এটা আপনার ব্রাশ টুল না, এটা হচ্ছে হিস্টরি ব্রাশ টুল। আপনি শুধুমাত্র কিবোর্ড থেকে বি চাপেন। হ্যাঁ এটা কুইক সিলেকশন টুল, এটাও ব্রাশ টুল না। শুধুমাত্র ডি। বি চাপেন, বি তে হচ্ছে ব্রাশ টুল। বি, শুধু ডি চাপছি। ডি না ভাই, বি। ভি ভাইয়া ভি। হ্যাঁ শুধু ডি চাপছি। ভাই ভি ভাইয়া ভি। এ, বাংলাদেশের বি চাপেন, বাংলাদেশের বি চাপেন। বি বি সরি বি। এখন ওই ব্রাশ টুলের উপরে, হ্যাঁ ওখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করেন। যে বর্তমান যে টুলটা সিলেক্ট আছে ওই টুলটার উপর রাইট বাটন ক্লিক করে এক নাম্বার টুলটা দেন। ওটা না, ওটার উপরের, ওটাও না ভাই। আচ্ছা স্ট্যাম্প টুল উপরে। উপরে কোনটা যাব? আচ্ছা বর্তমানে আপনার যেটা সিলেক্ট করা আছে ঠিক ওটা থেকে 2 গুণে উপরে যান। যে টুলটা সিলেক্ট করা আছে ওটা থেকে 2 গুণে উপরে যান। টুল এই যে এখানে এখানে না, এটা হচ্ছে ফ্লোটিং প্যানেল, টুল বারে যান। টুলবারে যাব না? আচ্ছা ভাই আমার এখান থেকে দেখাচ্ছি, তারপর আপনি আবার ট্রাই করুন, না পারলে শেষের দিকে আবার আমি আসতেছি। ঠিক আছে। আসলে আপনার প্রথম যেটা এক নাম্বার যেটা প্রবলেম, আপনার টুল সিলেকশন ঠিক ছিল না, আপনি চলে গেছেন হিস্টরি ব্রাশ টুলে। 2 নাম্বার হচ্ছে আমরা যখন মাস্কিং করব তখন আমাদের এখানে দুটো লেয়ারের অপশন আসবে, একটা হচ্ছে বেসিক লেয়ার আর একটা হচ্ছে মাস্কিং লেয়ার। অবশ্যই মাস্কিং লেয়ারে সিলেক্ট থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা আপনি কলার মধ্যে যেহেতু এটা করতে যাচ্ছেন, আবার আরেকটু মনোযোগ সহকারে দেখেন যে কোথায় কোথায় আপনার মিসিং গুলো ছিল। 1 নাম্বার এখান থেকে ওপেন করে এই ইমেজটাই নিয়ে নিলাম, যেহেতু আপনি করতে যাচ্ছেন এই ধরনের একটা ইমেজ। তারপর 2 নাম্বার ফাইল থেকে প্লেস করে ঠিক ওই মাউথের বা যে কোনো ইমেজ আপনি আপনার আইডিয়ার উপর বেস করে ইমেজটা নিয়ে আসলাম, আনার পরে এখানে রাখলাম। এখন আমরা যখন মাস্ক করব, নিচের দিকে এই আইকনটাকে বলা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক। যখন এখানে ক্লিক করতেছি তখন দুইটা আইকন, এক হচ্ছে এটা একটা আইকন, 2 নাম্বার হচ্ছে এটা আইকন। আপনার ক্লিক করা ছিল এটাতে, এটাতে ক্লিক করা থাকা অবস্থায় ব্রাশ করলে প্রবলেম করে বা হয় না। আমি যদি এখান থেকে ক্লিক করি দেখেন কিন্তু আমার কাজ করতেছে না। এবার 2 নম্বরটাতে যখন ক্লিক করতেছি এবার দেখেন এটা অ্যাক্টিভ হয়েছে, বৃত্তটা কি আসছে, এবার কিন্তু আসছে, এটাতে আসেনি। এটা ছিল একটা প্রবলেম। 2 নাম্বার প্রবলেম হচ্ছে আপনাকে আমি সিলেক্ট করতে বলতেছিলাম এই টুলটা, যেটা হচ্ছে শর্টকাট হচ্ছে ব্রাশ টুল, কিন্তু আপনি বারবার এই টুলটা সিলেক্ট করতেছিলেন। এটা হচ্ছে আলাদা কাজ, এটা হচ্ছে আলাদা কাজ, যেটা শর্টকাট হচ্ছে বি। ওকে, তাহলে আপনি এখান থেকে এই ব্রাশ টুলটা সিলেক্ট করেন, তারপরে এই জায়গায় এই যে হোয়াইট কিংবা ব্ল্যাক হয়ে আছে 2 নাম্বার, এটা ক্লিক করে এবার আপনি উপরে ব্ল্যাক কালার রেখে ব্রাশ করেন, তাহলে মুছে যাবে। তাহলে আমি ওই কাজটাই করতেছি। এই জায়গায় এটা ক্লিক করলাম, এখান থেকে ব্রাশ টুল নিলাম, উপরে ব্ল্যাক কালার, এবার যে ব্রাশ করি এই যে মুছে যাচ্ছে। আচ্ছা দেখতেছি আমি তাহলে। তাহলে সিমিলার
হ্যাঁ বলেন। অ্যাপসটা শো করার অ্যাপসটা ইনস্টল দেন, ওপেন করেন। শো করা বলতে কি কি চাপতেছে এটা? কোনটা জি শো? স্যার। হ্যাঁ ওকে। তাহলে আবার দেখেন, যারা যারা এখনো লেয়ার মাস্কটা বুঝেননি, এরপর আজকের টপিকে চলে যাচ্ছে। এটা হতে পারে প্রথমত আপনার আইডিয়ার উপর নির্ভর করবে। প্রথমত আমাকে ঠিক করতে হবে যে আসলে আমি কি করতে চাচ্ছি। যদি এটার ক্ষেত্রে আমরা করতে চাই, কিংবা অন্য যে কোনো ইমেজ, আমি সরাসরি একটা ইমেজ নতুন একটা পেজ নিয়ে প্লেস করতেছি। নিউ একটা পেজ নিয়ে নিলাম, যে কোনো ইমেজ এখান থেকে আমি প্লেস করে আপাতত নিয়ে আসলাম। হতে পারে যে কোনো ইমেজ, এটাই, কিংবা যে কোনো ইমেজ আপনি প্লেস করে এখানে নিয়ে আসতে পারেন। এটাকে একটু ছোট করেও নিচ্ছি। এখন এখান থেকে আমি যতটুক অংশ শুধু শো করাইতে চাইবো, শুধু সেইটুক অংশতে আমার হোয়াইট কালার থাকবে, এবং যে অংশ থেকে আমি শো করাইতে চাইবো না সেটা হবে আমার ব্ল্যাক কালার। এটা ইমেজ হতে পারে, যা কোনো কিছুই হতে পারে। তাহলে এটাকে ধরলাম, এটাকে ক্লিক করলে আমার মার্কস অ্যাড হয়ে যাচ্ছে। যখন এখানে মার্কস অ্যাড হয়ে যাচ্ছে দুটো থাম্বনেল, এই পরেরটাকে বলা হচ্ছে লেয়ার মার্কস। এটার ভিতর অল্টার চেপে যদি প্রবেশ করে দেখেন, পেজটা হোয়াইট দেখাচ্ছে। আমি কিন্তু অল্টার চেপে লেয়ার মাস্কের ভিতরে প্রবেশ করছি। লেয়ার মাস্কের ভিতরে যেখানে যেখানে ব্ল্যাক কালার থাকবে, সেখানে সেখানে আমি ইমেজটা শো করে দেখব, দেখা যাবে না। যেমন দেখেন, আমি এখানে ব্রাশটা বড় করে নিলাম, আর লেয়ার মাস্কের ভিতরে আমি প্রবেশ করতেছি। এখান থেকে আসলাম, এখানে আমি লেয়ার মাস্কের ভিতরে প্রবেশ করলাম। ঠিক আপনি ব্রাশ দিয়ে করেন বা যেভাবেই করেন, এই জায়গায় আমি ব্ল্যাক কালার অ্যাড করলেই ওই জায়গায় দেখতে পাবো না। অল্টার চেপে ব্যাক দিলাম লেয়ার মাস্ক থেকে। তাহলে বের হওয়ার জন্য কিভাবে বের হয়ে আসবো? অল্টার চেপে ব্যাক দিলে বের হয়ে আসবো। তাহলে দেখেন এই জায়গায় ব্ল্যাক কালার অ্যাপ্লাই ছিল আমার, ঠিক মিডিল বরাবর যেখানে ফোনটা ছিল সেই জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? এখানে আমার ব্ল্যাক কালার অ্যাড করা আছে। ঠিক আবার যদি এখানে আমি হোয়াইট কালার যে অংশটুকু অ্যাড করে দিব, এতটুকু অংশ আমি হোয়াইট কালার অ্যাড করে দিলাম, এখান থেকে হোয়াইট কালার। তাহলে দেখেন আবার যে অংশে আমার হোয়াইট কালার ছিল সেটা কিন্তু এখন আবার শো করাবে। এই জায়গায় এটা কিন্তু আবার শো করাচ্ছে। লেয়ার মাস্কের তাহলে মেইন জিনিস হচ্ছে, যেই জায়গায় আমার হোয়াইট কালার থাকবে সেই জায়গায় আমরা দেখতে পাবো, আর যে জায়গায় ব্ল্যাক কালার থাকবে সেই জায়গায় আমরা দেখতে পাবো না। এখানে আপনি চাইলে ব্রাশ টুল দিয়েও আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন, অন্য যে কোনো টুল দিয়ে আপনি ব্রাশ অ্যাপ্লাই করতে পারেন। ব্রাশ টুল দিয়ে হলে কি, আমরা যেখানে যেখানে ব্রাশ করতেছি সেইভাবে শো করাচ্ছে। এখানে এইভাবে ব্রাশ করে দিলাম, তো দেখেন ওইভাবে আমরা এখান থেকে বের হয়ে আসতেছি। ঠিক ওই জায়গায় এখন আর ইমেজটা এখানে শো করাচ্ছে না, যে জায়গায় রাখছে সেই জায়গায় আর ইমেজটা শো করাচ্ছে না। আর ওভারঅল যদি আমি হোয়াইট করে দিই, তাহলে ওভারঅল পুরো ইমেজটা আবার দেখা যাচ্ছে। একটু শুধু তাহলে ওভারঅল ইমেজটা দেখা যাচ্ছে। যেখানেই আপনার ব্ল্যাক কালার সেখানে দেখা যাবে না, আর যেখানে হোয়াইট কালার সেখানে দেখা যাবে। আচ্ছা, এখনো ক্লিয়ার হননি এমন কেউ আছেন? আর ভাই আপনার কি এখন কাজ করতেছে? বিধান ঘোষ ভাই? ভাই কাজ করতেছে, কিন্তু হচ্ছে আমি যখন চেঞ্জ করতেছি তখন এটা আবার মানে এটা সিলেক্ট করে চেঞ্জ করার পর, এটা চেঞ্জ হওয়ার পর আবার যখন মাউস বাটন ছেড়ে দিচ্ছি তখন আবার আগের মতন হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারটা আমি আজকের ক্লাসের টপিকে আসি, শেষের দিকে আপনারটা আবার আসবো। আর যখন আপনারা কাজগুলো করবেন অবশ্যই বুঝে বুঝে করবেন, যে কেন এটাকে ক্লিক করতেছে বা কিভাবে হবে, এই বিষয়টা বুঝে বুঝে করার চেষ্টা করবেন। যে শুধু ক্লিক করলাম আর কাজ হলো, এমনটা না করার চেষ্টা করবেন। ঠিক আছে, আজকের ক্লাসের টপিকের এদিক থেকে চলে আসি। এখন হচ্ছে উপরেরটা মোটামুটি আমরা এখানকার প্রত্যেকটাই শেষ করে ফেলছি। তো এখান থেকে আসি, হাউ টু অ্যাড অ্যান ইমেজ টু এ ব্ল্যাঙ্ক ক্যানভাস। আমরা কিভাবে একটি ফাঁকা ক্যানভাসে ইমেজ অ্যাড করতে পারি বা যোগ করতে পারি। তো ফাঁকা ক্যানভাসে অলরেডি আমরা অনেকবার ইমেজ অ্যাড করে ফেলেছি। যেমন এটা দেখতেছি, আমরা নতুন একটা পেজ, পুরো একটা ফাঁকা ক্যানভাস বা ফাঁকা একটা পেজ, ফাঁকা পেজে কিভাবে একটি ইমেজ যোগ করা যেতে পারে। কিন্তু আমরা অলরেডি ইমেজ অনেক ক্ষেত্রে, যখন আমরা বিভিন্ন ঘরের ছবি আর্ট করছিলাম তখনও কিন্তু আমরা ইমেজ যোগ করছিলাম। কিন্তু এটা সম্পর্কে একটু ডিটেলসে এবার আসি, হাউ টু অ্যাড অ্যান ইমেজ ইন ব্ল্যাঙ্ক ক্যানভাস। তো সাধারণত আপনি যখন একটা ইমেজ এখানে অ্যাড করতে চাইবেন, দেখেন একটা কিন্তু ওপেন, ওপেন করলে কি হচ্ছে, ওই ইমেজটা বা যে ইমেজটা আপনি ওপেন করতেছেন সেটা কিন্তু আমার সরাসরি নতুন একটা ট্যাবে সরাসরি ইমেজটা আমার চলে আসতেছে। আর যখন আপনি ফাইল থেকে প্লেস করবেন, এখান থেকে প্লেস করতেছি, তো ওই ইমেজটা আমার এখানে চলে আসতেছে। সাধারণত এটা কি বলা হচ্ছে, হাউ টু অ্যাড এ ব্ল্যাঙ্ক,
হাউ টু অ্যাড অ্যান ইমেজ ইন ব্ল্যাঙ্ক ক্যানভাস। এখন এই যে আমরা অ্যাড করতেছি এটা কয়েকভাবে বলতে, যারা অ্যাডোবি CS6 ব্যবহার করতেছেন কিংবা আগের ভার্সনগুলো ব্যবহার করতেছেন তারা এই অপশনটা পাবেন না। যারা CC14 থেকে উপরের ভার্সনগুলো ব্যবহার করতেছেন তারা এই অপশনটা পাবেন। দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে প্লেস এমবেড আর একটা হচ্ছে প্লেস লিংক। তো এমবেডেড এটা কি কাজ করে আর লিংক কিভাবে কাজ করে? আমরা যদি প্লেস এমবেড ক্লিক করে একটা ইমেজ, এটা একটা আমরা কি করলাম প্লেস এমবেড করে ওপেন অ্যাড করলাম, দ্বিতীয় আরেকটা ইমেজ প্লেস লিংক করে অ্যাড করতেছি, এটা হচ্ছে লিংক করে অ্যাড করলাম। এটা দুই লেয়ারে আছে। তো দেখেন তো আইকনগুলো দেখেন, আইকনের মধ্যে কি পার্থক্য আছে? এটার আইকন ছোট্ট করে একটা আইকন, এখানে একটা আইকন, দুটো আইকনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আবার দুটোই কিন্তু আমাদের ইমেজ আমাদের ক্যানভাসের মধ্যে নিয়ে আসতেছে। প্রথম যে ইমেজটা এখানে দেখেন এই একটা ছোট্ট একটা আইকন আছে, সাধারণত এটাকে স্মার্ট অবজেক্ট আইকন বলা হয় থাকে, আর এটাকে বলা হচ্ছে লিংক আইকন, যেটা এখান থেকে লেখা আছে প্লেস লিংক। তো আমরা কখন কোনটা ব্যবহার করব বা কেন কোনটা ব্যবহার করব, আপনি যদি লক্ষ্য করে দেখেন যেটা প্লেস এমবেডেড আছে এটা আপনার হার্ড ডিস্ক থেকে সরাসরি এই ফাইলটা এখানে নিয়ে চলে আসে। যখন আপনি এখান থেকে আমি ধরে নেন প্লেস এমবেড লিংক থেকে এখান থেকে এই মডেলের ছবিটা এখানে প্লেস করলাম, তো এই ছবিটা সরাসরি আমার এই ফটোশপ ফাইলের মধ্যে চলে আসছে সরাসরি। এখন যদি আমার হার্ড ডিস্ক থেকে যে ছবিটা আমরা নিয়ে আসছি সেটা যদি আমরা ডিলিটও করে দিই, যে মডেলের ছবিটা নিয়ে আসলাম সেটা যদি আমরা এখান থেকে ডিলিটও করে দিই তাও কোনো সমস্যা নেই। যেমন এই মডেলের ছবিটা যদি আমি আমার হার্ড ডিস্ক থেকে ডিলিট করে দিই তাও এখানে ইমেজটা আমার থেকে যাবে, পরবর্তীতে যখন আমি আমার ফাইলটা ওপেন করব তখনও আমার এই ইমেজটা থেকে যাবে। আর যদি আপনি এখান থেকে প্লেস লিংক করে নিয়ে আসেন তাহলে কি হবে, ফটোশপের এই ফাইলের সাথে এই ইমেজটার একটা লিংক তৈরি করা হবে, যেখানে কি হবে আপনি যখন এই ইমেজটা পরবর্তীতে আবার ওপেন করবেন তখন আপনাকে একটা ওয়ার্নিং দেওয়া হবে যে ছবিটা সে খুঁজে পাচ্ছে না। কিংবা আপনি এখন বাসার পিসিতে একটা কাজ করছেন, সেটা এখন আপনি অফিসে বা অন্য কোনো পিসিতে কাজ করতে যাচ্ছেন, তাহলে আপনি যদি লিংক করেন তাহলে কিন্তু ছবিটা আর খুঁজে পাবে না, কেননা ওই ছবিটা শুধু আপনার হার্ড ডিস্কের ওই লোকেশনের সাথে লিংক করা আছে, এই জন্য খুঁজে পাবে না। আর এমবেড কি হলে আপনি পিসি চেঞ্জ করেন বা যেখানেই করেন এটা সরাসরি আপনার এখানেই এই অপশনটা চলে আসবে, এখানেই আপনার ইমেজটা সরাসরি চলে আসবে। যদি আমরা এমবেড করি সরাসরি ইমেজটা আমার চলে আসবে, এবং যদি আমি এক পিসি থেকে আরেক পিসিতে এই ফাইলটা কপি করে নিয়ে যাই বা কোনোভাবে সেন্ড করি তারপরেও আমার ইমেজটা শো করাবে। আর যদি লিংক করা হয় তাহলে সেটা শো করাবে না। আপনি যদি পিসি চেঞ্জ করেন সেক্ষেত্রে একই রকম লিংক একই রকম ফোল্ডারে একই রকম জায়গায় থাকলে শো করাবে, তা না হলে শো করাবে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কখন এমবেড ব্যবহার করব, কখন লিংক ব্যবহার করব। সাধারণত এই দিক থেকে রিকমেন্ডেড হচ্ছে সবসময় আপনি প্লেস এমবেড ব্যবহার করেন, আর আগের অপশনগুলোতে কিন্তু লিংক ছিল না। সবসময় আপনি এমবেডেডই ব্যবহার করতে পারেন যখন আপনি কোনো ইমেজ আপনার ক্যানভাসে নিয়ে আসবেন, যে কোনো ইমেজ ক্যানভাসে আনার জন্য আপনি এমবেডেড ব্যবহার করা যেতে পারে। আর লিংক কখন ব্যবহার করবেন, সাধারণত যদি এমনটা হয় যে আপনি কোনো ক্রমেই আপনার এই পিসি থেকে অন্য পিসিতে ফাইল নিয়ে যাবেন না বা ডিলিট করবেন না, সেক্ষেত্রে লিংক ব্যবহার করা যেতে পারে। আরেকটা সুবিধা, যদি ফাইল লিংক করা হয় তাহলে ফাইল সাইজটা তুলনামূলক কম হয়ে থাকে, আর যদি এমবেড করা হয় তাহলে ফাইল সাইজটা তুলনামূলক বড় হয়ে থাকে। যেমন কত মেগাবাইটের ফাইল আমরা যে বলি, যদি লিংক করা হয় সেক্ষেত্রে ফাইল সাইজটা তুলনামূলক কম হয়, আর এমবেড যদি করা হয় তাহলে ফাইল সাইজটা আপনার তুলনামূলক বেশি বড় হয়ে থাকে। এই ছিল ফাইল এমবেড অ্যান্ড লিংকের ব্যাপার। তাছাড়াও আমরা আরো একভাবে ইমেজ অ্যাড করতে পারি, যেমন এখান থেকে টেনে ইমেজটা এখানে টেনে ছেড়ে দিলাম, এটা সাধারণত আপনার এমবেড হয়ে আসে। কোনো ইমেজকে টেনে যদি ক্যানভাসে ছেড়ে দেওয়া হয়, এখানে প্লেস না করে আপনি কোনো ইমেজকে টেনে ছেড়ে দিলেন, তাহলে এটা আমার এমবেড হিসাবে আসবে, লিংক হিসাবে আসবে না। তাহলে আমরা কখন এমবেড করব আর কখন লিংক করব, যে কেউ একজন। এমবেড করে সবথেকে ভালো লিঙ্ক মাত্রাই ভালো, কারণ হচ্ছে আমাদের মূল ফাইলটা তো এখানে থাকবে এর কোনো গ্যারান্টি নাই যে হ্যাঁ, যেখানে লিঙ্কটা আমার মনে হয় যে প্রয়োজনীয় না। হ্যাঁ, লিংকটা একদিক থেকে প্রয়োজনীয় নাও বলতে বলে সাধারণত পিসির ফাইল সাইজটা কমিয়ে নিয়ে আসে, যে ফুল যেহেতু এটা আপনার হার্ড ডিস্ক থেকে এটা লিংক করা থাকতেছে ওই জন্য। আর যেটা হচ্ছে আমাদের এমবেড করা, এটা সরাসরি আমার পেজ ফাইলের পেজের মধ্যেই চলে আসতেছে। একটু মিট করে নেবেন।
সরাসরি পেজের মধ্যে যখন এটা চলে আসতেছে তখন এক্ষেত্রে আমার অন্য পিসিতে নিয়ে গেলে সমস্যা হবে যদি আপনি লিংক করেন, আর এমবেড করলে সরাসরি বসে যাবে। এটা ছিল ফাইল এমবেড অ্যান্ড লিংক। তবে আমাদের রিকমেন্ডেড আপনি যখনই করবেন তো আপনি এমবেড করেই নিয়ে আসতে পারেন। আর যখন আপনি আপনার পিসি থেকে কখনো অন্য পিসিতে নিয়ে যাবেন না এমনটা চিন্তা করতেছেন বা ফাইল সাইজ ছোট করবেন, সেক্ষেত্রে লিংক করা যেতে পারে। এই ছিল এমবেড অ্যান্ড লিংকের বিষয়। আর সরাসরি ইমেজ টেনে ছেড়ে দিলে, এই যে ইমেজটা টেনে এখানে এনে ছেড়ে দিলাম, এক্ষেত্রে এটাও আমার এমবেড হয়েই আসে। 2 নম্বর অপশন আসি, এটাও খুব গুরুত্বপূর্ণ। আপনি যতদিন ফটোশপ ব্যবহার করবেন বা যাই করবেন এটা সবসময় আপনার দরকার পড়বেই। এটা সম্পর্কে আমাদের হালকা একটু ধারণা আছে, যা ট্রান্সফর্ম টুল কন্ট্রোল টি বা ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুল কন্ট্রোল টি দিয়ে আমরা অলরেডি, হ্যাঁ প্লিজ বলেন। স্যার একটা কথা বলতেছি স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার ক্লাস শিডিউলটা লাগবে স্যার, একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হবে। আচ্ছা, এটা প্রথম দিন বলছিলাম যে কোথায় পাবেন। আচ্ছা, এলইডিপি লিখে সার্চ, আবার আপনি স্যার আমি পাচ্ছি না স্যার। এলইডিপি আবার দেখা দিচ্ছি, এলইডিপি লিখে সার্চ করলাম। এখানে সার্চ করার পর যে প্রথম ওয়েবসাইটটা আছে এলইডিপি গভর্নমেন্ট ওয়েবসাইট, সেখানে আসেন। এখানে আসার এই যে দেখেন কোর্স শিডিউল বা কোর্স মডিউল 2020, এখানে ক্লিক করলাম। আপনি সবগুলো যেগুলো কোর্স চলতেছে এখান থেকে ক্লিক করলে এই যে পিডিএফ ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আপনার ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপিং প্রত্যেকটারই এখানে দেওয়া আছে, যেটা লাগবে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। স্যার কিওয়ার্ড দিতে হয়, তারপর কোর্স কি কি যেন দিতে হয় স্যার? কোনো কিছু লাগবে না, এই যে লিংকটা কপি করে আপনার এখানেও চ্যাট বক্সে দিয়ে দিলাম, এই লিংকে ক্লিক করে আপনি এখনই চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আজকে থেকে এই মডিউলটা আর ফ্লো করব না, আমরা নিচ থেকে যেটা তৈরি করা সেটাই ফ্লো করব, ঠিক আছে? তারপর আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। তবে ক্লাস শেষে দেখবেন যে আমাদের যেখানে আছে সবটাই হয়ে যাবে। আজকে থেকে এটা আবার ফ্লো করব না। এরপর হচ্ছে ট্রান্সফর্ম টুল কন্ট্রোল টি। ট্রান্সফর্ম টুল দিয়ে অনেকগুলো অপশন আছে, আমরা শুধুমাত্র এখন পর্যন্ত একটা কাজ করছি। তো এখান থেকে যখন আমরা ফাইল এমবেড করে একটা যে কোনো ইমেজই আমরা নিয়ে আসি, এটাকেই নিয়ে আসলাম, এটাকে যখন আমার ছোট বড় করার প্রয়োজন পড়বে, তখনই আমরা কিন্তু ডিফল্ট ভাবে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ করি। তাহলে শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এটা আপনি যদি সবসময় এটা অ্যাক্টিভ রাখতে পারবেন, যাদের যাদের এটা সুবিধা মনে হবে, মুভ টুলে থাকা অবস্থায় যেখানে লেখা আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এটা যখন মার্ক করবেন তো আপনার সবসময় এটা অন থাকবে। দেখেন যখনই মাউসের বাটনটা আমি কাছে নিয়ে যাচ্ছি তখনই কিন্তু তীর বাটন চলে আসতেছে। যাদের মনে হয় যে এটা সবসময় প্রয়োজন তারা এই মার্কটা অন করে রাখতে পারেন। আর আমার পার্সোনালি মনে হয় যে যখন আমার প্রয়োজন তখন আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে অ্যাক্টিভ করব, এই জন্য আমি কন্ট্রোল টি দিয়ে অ্যাক্টিভ করতে পারি। এই ট্রান্সফর্ম টুল দিয়ে আপনি ছোট বড় ছাড়াও আরো অনেক কিছু করা যাবে। তো ট্রান্সফর্ম টুলের ভিতর থেকে কিভাবে করব, আপনি লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যে লেয়ারটা করতে যাচ্ছেন, এরপরে হচ্ছে এডিট থেকে দেখেন লিখে আছে ফ্রি ট্রান্সফর্ম, ভিতর থেকে করার জন্য এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম। আর শর্টকাটে অনেক দ্রুত হয়, এই জন্য ফিট এভাবেই করা হয়। তো ট্রান্সফর্ম টুল যখন আপনি অ্যাক্টিভ করতেছেন তখন দেখেন এখানে প্রত্যেকটাই কর্নার বেস চলে আসতেছে। আমি যখন এখান থেকে কোণ থেকে ছোট বড় করব, একটা তীর আসতেছে, এটা হচ্ছে ছোট বড় করার জন্য, কিন্তু মাস্ট বি আপনি শিফট চেপে ছোট বড় করবেন, কেননা যদি আপনি শিফট না চাপেন এটা কিন্তু আপনার পারফেক্ট ভাবে ছোট বড় হবে না। বর্তমানে আমি শিফট চেপে ধরে আছি। আর যারা 2020, 19 কিংবা 21 ভার্সন ব্যবহার করতেছেন তাদের জন্য এমনটা হবে না, তাদেরকে শিফট ছাড়াই ছোট বড় করতে হবে। আর যারা আমরা 14 ব্যবহার করতেছি তাদেরকে শিফট চেপে ছোট বড় করতে হবে, তাহলে এটার রেশিও আপনার পারফেক্ট থাকবে। ঠিক যে কোনো একটা কর্নার ধরে করা যেতে পারে, যে পাশ থেকে যে কর্নার নেবেন সেই দিক থেকে করা যেতে পারে। আর যখন শিফটের সাথে আপনি অল্টারও চাপবেন তো এটা মিডিল বরাবর আপনার ডিফল্ট ভাবে ছোট বড় হবে। তারপর দ্বিতীয়ত অপশন যেটা, আপনি যেটাকে ইমেজটাকে রোটেট বা ঘোরাইতে যাচ্ছেন, সেক্ষেত্রে এখানে কর্নার আসার পর দেখেন দুপাশে দুটো তীরের আইকন চলে আসে রাউন্ডেড। তো এটাকে আপনি আপনার ইচ্ছা মতো যে পাশে ইচ্ছা সে পাশে এটা ঘোরানো যেতে পারে। এটা ছিল এতক্ষণ ধরে বেসিক। এবার আমরা আরেকটু অ্যাডভান্সের দিকে আসি। এবার কন্ট্রোল টি চাপার পর অপশন বারে যে অপশনগুলো আসতেছে সেদিক থেকে আসি। প্রথমত যেটা আসতেছে এটা হচ্ছে আপনার পয়েন্টার, এটা হচ্ছে একটা পয়েন্টার। আপনি যদি ইমেজটা মনোযোগ সহকারে লক্ষ্য করে দেখেন, ঠিক এই জায়গায় একটা ছোট্ট একটা আইকন আসছে, আমি যদি টেনে দেখেন আমার মাউসটার সাথে এখানে একটা আইকন আসছে। তো এই আইকনটাকেই কিভাবে ইমেজটা ঘুরবে, ছোট বড় হবে, এই আইকনটাকে ফ্লো করা হবে।
ডিফল্ট ভাবে এই পিনটাই আপনার মিডিল ভাবে থাকে। এবার যদি এই পিনটাকে আমি ঠিক এই কর্নার বরাবর বা এখানে নিয়ে আসি, এই জায়গায় নিয়ে আসলাম। এবার যদি আমরা রোটেট করি তাহলে দেখেন রোটেটটা কোন কর্নার থেকে হচ্ছে, মনে হচ্ছে এ পাশে একটা, এই কর্নার থেকে হচ্ছে। যদি এটাকে আমি ঠিক এখানে রেখে দিই, এবার যদি দেই এখান থেকে, তাহলে দেখেন এটা এই কর্নার থেকে হচ্ছে। তার অর্থ হচ্ছে, অর্থাৎ আপনি পয়েন্টারটা যেখানে রাখবেন সেখানেই সে ফ্লো করবে। এই কর্নারে রাখলাম তো দেয়ালের মধ্যে একটা ইমেজ টাঙিয়ে রাখলে, এক জায়গায় প্যারক মারলে এবং যেটা ঘুরাইলে যেমন হয় ঠিক সেটাই আচরণ করতেছে। প্যারকটা যদি আমরা এই জায়গায় শুধু মারি তাহলে দেখেন শুধু এটাকে ফ্লো করে কিন্তু ঘুরতেছে, পুরো একটা প্যারক ঠুকে দেওয়ার মতো। যদি যেখানে রাখবো সেখান থেকেই কিন্তু এটা সেটা রোটেট হচ্ছে। এই পিনের অপশনটা এখানে শর্টকাটে দেওয়া আছে। যদি এইখানে দেখেন টোটাল 9টা কর্নার আছে, আমি যদি নিচের দিকে দেই তো এটা একবারই এই কর্নারে চলে আসছে। যেখানে রাখবেন ক্লিক করবেন ঠিক সরাসরি সেই কর্নারে এটা চলে যাবে শর্টকাটে করার জন্য। আর ম্যানুয়াল ভাবে আপনি এটাকে নিচ থেকে এভাবে মুভ করে সরাইতে পারবেন। তারপরে দ্বিতীয়ত অপশন আসি এক্স এবং হচ্ছে ওয়াই। এক্স কোনটা, ওয়াই কোনটা? হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল বরাবরই বলে আসতেছি। এক্স কে সাধারণত হরিজন্টাল বরাবর, ওয়াই হচ্ছে ভার্টিক্যাল। তো এক্স দেখেন আমার হরিজন্টাল বরাবর ইমেজটাকে মুভ করার জন্য, আমরা যদিও এইভাবেও মুভ করতে পারি, এখান থেকে করার জন্য হচ্ছে এক্স, আর উপর নিচ ভার্টিক্যাল বরাবর করার জন্য হচ্ছে ওয়াই। আর হাইট ওয়াইট কোনটা, এই যে আমরা টেনে এভাবে বড় করতেছি এটা হচ্ছে হাইট এন্ড ওয়াইট, ডাব্লিউ তো ওয়াইট, তো ওয়াইট বেড়ে যাচ্ছে, আর যখন হাইট দিচ্ছি তখন হাইট বেড়ে যাচ্ছে। আর হচ্ছে এই পরের যেটা হচ্ছে, তারপরে এটা হচ্ছে অ্যাঙ্গেল। আমরা সাধারণত এমনি ঘোরাচ্ছি এটাকে, কিন্তু কত অ্যাঙ্গেল বরাবর ঘোরাচ্ছি সেটাকে এখান থেকে লেখা উঠতেছে, কিন্তু পারফেক্টটা আনা কঠিন। আপনি যদি এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চান তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিলাম, ইমেজটা আমার পুরোটাই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা ঘুরে গেছে। যততে রাখলাম তততে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। শুধু এটা ইমেজ না, আমি যদি এ পাশ থেকে কোনো কিছু কালার, নতুন একটা লেয়ার নিয়েও কালার অ্যাপ্লাই করি, অন্য একটা কালার দেই, এখান থেকে কোনো একটা কালার অ্যাপ্লাই করি, ঠিক সিমিলার ইমেজ ছাড়াও যে কোনো অবজেক্টের ক্ষেত্রেই একই রকম কাজ করবে। ঘোরানো থেকে শুরু করে সবকিছু একই রকম অবজেক্টে আপনার কাজ করবে। তারপরে আপনি যখন এ পাশ থেকে শুধুমাত্র এক পাশ থেকে বড় হচ্ছে, আপনি যদি এই অবস্থায় অল্টার চেপে এটাকে টানেন তাহলে এটা উভয় পাশ থেকে বড় হবে। ডান দিক বাম দিক উভয় পাশ থেকে এটা কিন্তু বড় হচ্ছে। উপর নিচে যদি ঠিক সিমিলার, আপনি যদি অল্টার চাপেন তাহলে কিন্তু উভয় দিক থেকে বড় হচ্ছে। আর যদি আমরা অল্টার না চাপি তাহলে শুধুমাত্র এক দিক থেকে। অনেক সময় প্রয়োজন পড়ে উভয় দিক থেকে সমানভাবে বাড়ানোর, সেক্ষেত্রে উভয় দিক থেকে বাড়ানোর জন্য আমরা অল্টার প্রেস করে দুপাশ থেকে বাড়িয়ে নিতে পারি। তারপরে আমরা আসি কন্ট্রোল টি দিয়ে, এখানকার এই অপশনগুলোতে আমরা একটু পরে ব্যাক আসতেছি। এটা তো ইয়েস আর এটা নো, এটা ওকে আর এটা হচ্ছে নো। আর এটাকে বলে ওয়ার্প, এটাতে আমরা আসতেছি একটু পরেই আসতেছি। আগের ইমেজটাতে ব্যাক আসি। যখন আপনি কন্ট্রোল টি চাপতেছেন, কোনো এটাকে ধরে কন্ট্রোল টি চাপতেছেন, এরপরে রাইট বাটন ক্লিক করলে দেখেন আরো কিছু অপশন পাচ্ছেন, এগুলো ছাড়াও আরো কিছু অপশন পাচ্ছেন। রাইট বাটন ক্লিক করার পর প্লেস মানে এই যে ওকে বাটনটা, এটাই ক্যান্সেল মানে তো এটা ক্যান্সেলই। স্কেল জিনিসটা কি, এটা শুধু ছোট বড় করবে। আপনি যখন মোশন গ্রাফিক্স সফটওয়্যারেও কাজ করবেন তখন ওইখানে কিন্তু একটা স্কেল নামে অপশন আছে। স্কেল কি করে, এটাকে ছোট বড় করবে। স্কেল যখন আমি করলাম, এখান থেকে স্কেল করলাম, আপনি আর রোটেট করতে পারবেন না। এবার দেখেন আমি এখান থেকে কর্নারে যাচ্ছি, এটা কিন্তু আর রোটেট আমি করতে পারছি না। শুধুমাত্র যদি স্কেল মার্ক করে রাখেন তাহলে শুধুমাত্র ছোট বড় করার কাজেই আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে আসতেছে রোটেট। এবার যখন আমরা রোটেট করতেছি, এবার আপনি আর ছোট বড় করতে পারবেন না, শুধু এটাকে ঘোরাতে পারবেন, আর পয়েন্টার যেখানে রাখবেন সেখানেই ফ্লো করবে। এটা গেল রোটেট। তারপরে আসি স্কিউ। এটার ক্ষেত্রে কিছুটা কাজ আছে। স্কিউ বিষয়টা কি করে, এটা শুধুমাত্র আপনার কর্নার ভিত্তিক কাজ করবে। এটা আপনার একটা কর্নার ভিত্তিক কাজ করবে, এই জিনিসটা মনে রাখবেন, অনেকেই স্মরণ রাখে না। এটা কাজ করবে কর্নার ভিত্তিক। যখন এটাতে ক্লিক করলাম দেখেন এবার আমার একটা কর্নার ভিত্তিক এটাকে সরাইতে পারতেছি। যেমন এই পাশ থেকে এই পাশে, যে বিভিন্ন রকম একটা ইমেজকে শুয়ে দেওয়ার ক্ষেত্রে, এখন মনে হচ্ছে নিচের দিকে ইমেজটা আমার হালিয়ে দেওয়া আছে, এমনটা কিন্তু মনে হচ্ছে। এটা আমার কোনো ইমেজকে কর্নার ভিত্তিক, শুধুমাত্র কর্নার ধরে আপনি এটাকে মডিফাই করতে পারবেন। ইমেজ হোক বা যে কোনো কিছু হোক, কর্নার ধরে মডিফাই করা যেতে পারে। তারপরে যেটা আসতেছে এটা হচ্ছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ আপনার দুটো কর্নার নিয়ে কাজ করে থাকে। পার্সপেক্টিভ একসঙ্গে দুটো কর্নার নিয়ে কাজ করে থাকে। স্কিউ করতে একটা কর্নার নিয়ে, এ করবে একসঙ্গে দুটো কর্নার নিয়ে। যেমন এটাকে পার্সপেক্টিভ করলাম,
ঠিক এই কর্নারটা যখন ধরতেছি সে নিচের দিকে টানলে এই কর্নার এবং এই কর্নার নিয়ে কাজ করবে। এবার যদি দেখেন ঠিক একসঙ্গে দুটো কর্নার মডিফাই হচ্ছে, এই কর্নারটা এই কর্নারটা একসঙ্গে আমার দুটো কর্নার মডিফাই হচ্ছে। যদি এ পাশে টানি তাহলে একসঙ্গে এ পাশে দুটো কর্নার মডিফাই হচ্ছে। তাহলে পার্সপেক্টিভ একসঙ্গে দুটো কর্নারকে মডিফাই করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসি ডিস্টর্ট। এরপর এখানে যেটা আছে এটা হচ্ছে ডিস্টর্ট। ডিস্টর্টও আপনার একটা কর্নার নিয়ে কাজ করে, তবে আপনি এখানে একটু বেশি স্পেশাল ভাবে মডিফাই করতে পারবেন। পার্থক্যটা বোঝার জন্য আমরা এর আগে যে একটা শেপ তৈরি করলাম সেটা থেকে করি। এটাকে নিলাম, এটার একটা কপি করে নিই, এপাশে মুভ অল্টার চেপে এখানে একটা কপি করলাম। ঠিক প্রথমটাতে এটাতে আমরা স্কিউ ওপেন করতেছি, এটা দেখবেন আপনি ভিতরের দিকে আনতে পারবেন না, শুধুমাত্র একটা কর্নারকে মুভ করতেছে, কিন্তু ভিতরের দিকে যখন আপনি আনতে চাইবেন মাউসটা যখন ভিতরের দিকে আনতে যাচ্ছে এটাকে আপনি ভিতরের দিকে আনতে পারবেন না, সরাসরি একটা কর্নার বেস এটা কাজ করতেছে। আর যখন আপনি 2 নাম্বারটার ক্ষেত্রে আসি, এবার যখন আমি ডিস্টর্ট করব এটাও একটা কর্নার নিয়ে কাজ করতেছে, কিন্তু দেখেন এটা আমি যে ভিতরের দিকে নিয়ে আসতে পারতেছি, এটা ভিতরের দিকে আসছে। কিন্তু স্কিউর ক্ষেত্রে এটাকে করলাম, এটা কিন্তু আবার আপনি ভিতরের দিকে আসবে না, দেখেন মাউসটা ভিতরের দিকে নিয়ে আসতেছে, এটা ভিতরের দিকে নিয়ে আসে না। মেইনলি পার্থক্য হচ্ছে এই দুটোর মধ্যে এটাই, একটা ভিতরের দিকে সরাসরি মডিফাই করা যায়, আর একটাকে ভিতরের দিকে ছাড়াও বাইরে থেকে আপনার সরাসরি এই মডিফাইটা করা যায় না। একটা ভিতর থেকে মডিফাই করা যায় আর একটা ভিতর থেকে সরাসরি মডিফাইটা আসে না। তারপরে যেটা আছে তারপরেটার ক্ষেত্রে আসি। এরপরে কন্ট্রোল টি করে ডিস্টর্টের আরেকটা শর্টকাট আছে, আপনি যখন কন্ট্রোল টি থাকা অবস্থায় শুধুমাত্র কন্ট্রোল বাটন চাপবেন তখন আপনাকে রাইট বাটন করে ডিস্টর্ট করতে হবে না, কন্ট্রোল চেপেও আপনি সরাসরি ডিস্টর্টের কাজটা করতে পারবেন, কন্ট্রোল চাপলেও আপনার ডিস্টর্ট অ্যাক্টিভ হয়ে যায়। এরপর আস্তে আস্তে ওয়ার্প। ওয়ার্প জিনিসটা কি, এই যে উপরে একটা আইকন দেখতেছেন, যখনই আমরা কন্ট্রোল টি চাপতেছি একটা বাঁকানো বা পেঁচানো এই ধরনের আইকনগুলো দেখতেছি, এটা হচ্ছে ওয়ার্প। ওয়ার্প সাধারণত অনেক ভালোই ব্যবহার হয়, এই জন্যই ওয়ার্পের বিষয়টা এখানে আসছে। কিংবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওয়ার্প করতে পারেন, একই রকম জিনিস। যখন আমি এখান থেকে ওয়ার্পে ক্লিক করতেছি, এখানে ইমেজটাকে কয়েকটা পয়েন্টার বেস ভাগ করা হয়েছে, কয়েকটা পয়েন্টার বেস। এখন ইমেজটাকে এদিক থেকে দিলাম, এই পয়েন্টারটাকে ধরে ভিতরের দিকে, এই পয়েন্টারটাকে ভিতরের দিকে, আপনি ইমেজটাকে নিজের মতো করে মডিফাই করে নিতে পারতেছেন, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে মডিফাই করা যাবে। এটা গেল ওয়ার্পের একটা। আরেকটা জিনিস হচ্ছে, যেমন আপনি একটা উড়ন্ত পতাকা তৈরি করতে যাচ্ছেন, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে ওয়ার্প ব্যবহার করা যেতে পারে। যেমন এখানে একটা আমি পতাকার মতো করে আনুমানিকভাবে নিয়ে নিলাম, উড়ন্ত একটা পতাকা তৈরি করতে যাচ্ছেন, এটাকে আপনি একটা উড়ন্ত যেহেতু তৈরি করবেন, কন্ট্রোল টি থেকে ওয়ার্প। আপনি চাইলে ম্যানুয়ালি ভাবেও এভাবেও করতে পারেন, কিন্তু এভাবে ছাড়াও ডিফল্ট ভাবে কিছু প্রিসেট দেওয়া আছে। ওয়ার্পে ক্লিক করার পর শুরুর দিকে দেখেন এখানে লেখা আছে কাস্টম, এখান থেকে কিছু অপশন এখান থেকেই দেয়া আছে। যেমন প্রথমে আসি আর্ক। আর্ক কি করবে, বাঁকাবে। আর্কের এখানে দেখেন এটা ইমেজটাকে আমার বা শেপটাকে সে একটা রাউন্ড করে নিয়ে আসছে। আর এখানে লেখা আছে ব্যান্ড, আপনি ব্যান্ড যত বাড়াবেন তত সেটা আরো বেশি রাউন্ড হবে, আরো বেশি রাউন্ড হচ্ছে। আর যত কমাবো এটা রাউন্ডনেসটা কমে যাবে। ব্যান্ড যত কমাচ্ছি এক সময় একেবারে জিরো করে দিলে এটা আরো কমে যাচ্ছে। এটা টেক্সট থেকে শুরু করে যে কোনো ইমেজকেও আপনি এভাবে বাঁকানো যেতে পারে। তারপরে আসি ওয়ার্ড থেকে, যেমন এখান থেকে দেওয়া আছে ফ্ল্যাগ, এখন আপনার ইমেজটা ফ্ল্যাগের মতো হয়ে গেছে। এখন যদি মনে হচ্ছে এটার ঢেউটা কম হবে, তো এখান থেকে আপনি এই ঢেউটা কমিয়ে দিতে পারেন, যেমন ঢেউয়ের বিষয়টা এখান থেকে কমে আসছে। ওয়ার্প এভাবেই কাজ করে থাকে। তারপরে কন্ট্রোল টি দিয়ে আমরা যদি আসি পরের অপশনগুলোতে, রাইট বাটন ক্লিক করে রোটেট 180 ডিগ্রি, আপনি এখান থেকেও 180 ডিগ্রি লিখে দিতে পারেন, আর এটা আপনার ডিফল্ট খুব দ্রুত করে দেওয়ার জন্য এখান থেকে যদি 180 ডিগ্রি দিই এটা 180 ডিগ্রি বরাবর ঘুরে যাবে। তারপরে আসে রোটেট, দুটো অপশন 90 ডিগ্রি, একটা ক্লকওয়াইজ আর একটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। তো কাউন্টার ক্লকওয়াইজ আর হচ্ছে ক্লকওয়াইজ কোনটা, ক্লকওয়াইজ হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা যে পাশে ঘুরে ঠিক সে পাশে এটা ঘুরবে, তো ঘড়ির কাঁটা যে পাশে ঘুরে সেই দিক থেকে এটা ঘুরবে। আর যদি কাউন্টার ক্লকওয়াইজ দিই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এরপর আছে ফ্লিপ হরিজন্টাল আর একটা হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল। তো এটা বোঝানোর জন্য অন্য আরেকটা ইমেজ নিয়ে আসি, তাহলে আরেকটু ভালো বোঝা যেতে পারে। এক্সাম্পল স্বরূপ এই ইমেজটা এখানে আমরা নিয়ে আসলাম, এটার আই বাটনটা অফ রাখি।
যেমন এই ইমেজটা ধরে নেন আপনার গোল পোস্টটা আছে কোন দিকে, আমাদের বাম দিকে আছে, এই জন্য বলটা আমাদের বাম দিকে মারতেছে। কিন্তু এই ইমেজটা যদি আমাদের গোল পোস্টটা ডান দিকে হয়, উল্টিয়ে দেওয়ার জন্য ফ্লিপ হরিজন্টাল, ভার্টিক্যাল এই জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন কন্ট্রোল টি চাপলাম, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, তো হরিজন্টাল বরাবর এটা ফ্লিপ হয়ে যাবে বা উল্টে যাবে। এবার ফ্লিপ করলাম, তাহলে দেখেন এটা কিন্তু সে উল্টে গেছে। ঠিক কোনো ইমেজকে উল্টিয়ে ফেলার জন্য এই ফ্লিপের বিষয়টা ব্যবহার করা হয়ে থাকে। আবার যখন কন্ট্রোল টি রাইট বাটন ফ্লিপ হরিজন্টাল, এটা আমার এপাশ থেকে এপাশে ঘুরে গেল। আর যেটা ভার্টিক্যাল, তো এটা ভার্টিক্যাল বরাবর একেবারে উপর নিচ হয়ে যাবে। ভার্টিক্যালটা তুলনামূলক কম ব্যবহার করা হয় ইমেজের ক্ষেত্রে। ভার্টিক্যাল দিলাম, একেবারে ইমেজটা আমার উপরের দিকে উঠে গেল, উল্টে গেল। আর ফ্লিপটা হচ্ছে ডানে বামে হরিজন্টাল বরাবর করা যেতে পারে। এই ছিল ট্রান্সফর্মের এখান থেকে ডিটেলস। আর যদি ভিতর থেকে আপনি করতে চান, এই বিষয়গুলো ভিতর থেকে করতে চান, আমি ভিতরে এবং শর্টকাট দুটোই দেখাচ্ছি। এখান থেকে এডিট থেকে দেখেন লেখা আছে ট্রান্সফর্ম। আমরা একটু আগে স্কেল, রোটেট, স্কিউ, পার্সপেক্টিভ যে বিষয়গুলো শিখলাম ওই সবগুলোই কিন্তু এখানে আছে। ওকে, এডিট থেকে পার্সপেক্টিভ থেকে স্কেল করলে তো এটা স্কেল অ্যাক্টিভ হয়ে গেল। এখান থেকেও করা যেতে পারে, এই ট্রান্সফর্ম থেকেও করা যেতে পারে, যেখান থেকে আপনার সুবিধা মনে হয় সেখান থেকে করা যেতে পারে। এবার আমরা ট্রান্সফর্ম নিয়ে ছোট্ট একটা কাজ করে দেখি, যেন আরো আপনারা ভালো করে বোঝা যায় সেই দিক থেকে আমরা কয়েকটা ছোট্ট একটা কাজ করতে পারি। যেমন এই ইমেজটা ফাইল থেকে ওপেন করে আমরা আসি, যেমন হতে পারে এই দেয়ালের ইমেজটা। এটার ক্ষেত্রে যে কোনো ইমেজ আমরা যদি দেয়ালে এখানে পারফেক্টলি ভাবে ঝুলিয়ে দিতে বা চারপাশ থেকে মিলিয়ে দিতে যাচ্ছি, এমন একটা করতে চাইলে এখান থেকে মিলিয়ে দেওয়া যেতে পারে। কিংবা একটার ক্ষেত্রে নেই, এই ইমেজটা নিলাম, আমি চাচ্ছি যে এখানে একটা ইমেজ আমি বসিয়ে দিব, তাহলে আমাদের কোন ট্রান্সফর্ম টুল দিয়ে এটা খুব সহজে করা যেতে পারে। তো ফাইল, প্লেস, যে কোনো একটা মডেলের ছবি নিয়ে আসি, এই মডেলের ছবিটাই নিলাম, শিফট চেপে এটাকে ছোট করে নিলাম যতটুকু করা যেতে পারে, এখান থেকে এটা ছোট করে নিলাম যতটুকু করা যেতে পারে, উপরে বা নিচে যতটুকু করা যেতে পারে ততটুকু ছোট করে নিলাম। এরপরে এটাকে দেখেন কর্নার বেস কাজ করার জন্য কোনটা কোনটা কাজ করতো আমার, এখান থেকে কর্নার বেস, একটা কর্নার বেস কোনটা কোনটা কাজ করতো। আচ্ছা, কারো কি স্মরণ নাই? আচ্ছা, তাহলে আমি আরেকবার এখানে রিভিউ করে দিচ্ছি কোনটা কি কাজ করে। দেখেন রাইট বাটন ক্লিক করলে আরেকবার এটা বলে দিচ্ছি স্কেল কি কাজ করে। স্কেল হচ্ছে ইমেজকে ছোট বড় করার জন্য আপনার স্কেল ব্যবহার করা হয় থাকে। রোটেট কি করে, ইমেজকে ঘোরানোর জন্য, রাউন্ড করার জন্য, ঘোরানোর জন্য রোটেট ব্যবহার করা থাকে। স্কিউ কি কাজ করে, শুধুমাত্র একটা কর্নার নিয়ে সে কাজ করে, যেটা আবার ভিতরের দিকে আপনি মুভ করতে পারবেন না, শুধুমাত্র একটা কর্নার নিয়ে কাজ করে। পার্সপেক্টিভ কি করে, একসঙ্গে দুটো কর্নার নিয়ে কাজ করে। ডিস্টোর্ট কি করে, ডিস্টোর্টও একটা কর্নার নিয়ে কাজ করে, তবে এটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই মুভ করতে পারবেন। এবং ওয়ার্প কি কাজ করে, আপনাকে এক একটা করে পয়েন্টার তৈরি করে এবং সেই পয়েন্টারগুলোকে আপনি চাইলে একটা একটা করে মডিফাই করতে পারবেন, একটা একটা করে চাইলে মডিফাই করা যেতে পারে। তো এটাতে আমি কর্নার ভিত্তিক কাজ করতে যাচ্ছি, রাইট বাটন ক্লিক করে আমার মনে হয় ডিস্টোর্টটাই পারফেক্ট হবে। আর ডিস্টোর্টের জন্য আরেকটা শর্টকাট বলছিলাম, কি করলে কন্ট্রোল কন্ট্রোল স্যার। হ্যাঁ, কন্ট্রোল চাপলে ডিস্টোর্ট অ্যাক্টিভ হয়। তো আমি কন্ট্রোল চাপলাম, এখান থেকে এই কর্নারটা এখানে মিলিয়ে দিলাম, জুম করে এখান থেকে এই কর্নারটা মিলাচ্ছি, এখান থেকে এই কর্নার আর এখান থেকে এই কর্নারটা মিলিয়ে দিচ্ছি। এবার যদি আমরা এদিকে জুম আউট করি, তাহলে এখন যেটা মনে হচ্ছে দেয়ালের মধ্যে এখানে কিন্তু ইমেজটা বসানো আছে বা বসানো ছিল, এমনটাই কিন্তু মনে হচ্ছে, যেটা আমরা ডিস্টোর্ট ব্যবহার করে করছি। ঠিক সিমিলার বিভিন্ন ধরনের, এই যেমন এই ফ্রেমটার ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন, যেগুলো বাঁকানো আছে এটার ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। এবার যদি এর থেকে আরেকটু সিমিলার ধরনের একটা কাজে যাই, তাহলে হতে পারে যেমন এই ইমেজটা, তো পিছনের যেটা মিডিল ইমেজ, এটা কি আমরা করতে পারবো? পিছনেরটাতে কিভাবে বসানো যেতে পারে? আবার উপরে কিন্তু দুটো ইমেজ আছে, তাহলে এটাতে কিভাবে করা যেতে পারে? ক্লিপিং মাস্ক ইউজ করতে হবে মনে হয় স্যার, পিছনেরটা বসাতে হলে। আচ্ছা, পিছনেরটা বসাতে হলে ক্লিপিং মাস্ক। আর কেউ? আমরা যে কয়েকটা টুল এখন পর্যন্ত শিখছি সেগুলা দিয়ে কিন্তু এটা করা সম্ভব। স্যার লেয়ার শেপের মধ্যে হবে স্যার।
আচ্ছা ওয়ার্প ওয়ার্প করে আচ্ছা, ওয়ার্প করে, ক্লিপিং মাস্ক করে, লেয়ার মাস্ক করে, ওকে অনেকেই বিভিন্ন জন আমাকে বলছেন। আচ্ছা, আমি এই ছবিটা আপনাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দিলাম। ঠিক আপনারা যেন যেভাবে যেন রিয়েলিস্টিক মনে হয় যে এখানে ফ্রেমের মধ্যেই আমার ইমেজগুলো বসানো হয়েছে, ঠিক এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। তবে এটা সম্ভব, আমরা যে কয়েকটা টুল শিখছি সে কয়েকটা টুলের মধ্যে এটা করা সম্ভব। ওই ইমেজটা আমি এখানে আপলোড করে দিলাম, চাইলে আপনারা একটু পরে যে সময় থাকবে তখন আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। এটা আপনার ফেসবুক গ্রুপে পোস্ট করে দিলাম, এখান থেকে এটা ডাউনলোড করে ব্যবহার করা যেতে পারে। ওকে, এটা আপনারা করবেন ফ্যাসিলিটার সহ। তিনটা বলছি কোনটা হবে ভাই এটা আপনারা বের করবেন, পরের ক্লাসে অবশ্যই আমি দেখিয়ে দিব, নিশ্চিত থাকেন যে পরের ক্লাসে দেখিয়ে দিব আমি, কিংবা শেষের দিকে আপনাদের করার জন্য সময় দিচ্ছি, কিংবা আজকের ক্লাসে এই শেষের দিকে দেখিয়ে দিচ্ছি। তবে আপাতত করার দরকার নেই, আমি করার জন্য সময় দিচ্ছি। আমরা যে কাজটা করতেছি কাজের দিকে একটু মনোযোগ দেন। তো আমাদের ডিস্টর্ট বা কন্ট্রোল টি দিয়ে এর আগে যেটা কাজ করলাম সেটা থেকে আপনারা নিজে খুঁজে বের করবেন যে কোনটা দিয়ে করা যায়। তবে আমরা যে কয়েকটা টুল শিখছি সেগুলো দিয়ে এটা পারফেক্টলি ভাবে করা সম্ভব। এবার পরের টপিকে চলে আসি। আমাদের কোর্স না বুঝলে কিন্তু সাথে সাথেই প্রশ্ন করেন আমাকে, সমস্যা, আমি রিপিট করব। এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ মডিফায়ার্স, এবং হচ্ছে কি ইন এভরি টুল, শিফট, অল্টার এন্ড হচ্ছে কন্ট্রোল। যেমন শিফট, অল্টার এবং কন্ট্রোল। আর যারা কেউ যদি ম্যাক ব্যবহার করে থাকেন তাহলে হচ্ছে সেখানে কন্ট্রোল বাটনটাকে বলা হয় কমান্ড, কেউ যদি ম্যাক ব্যবহার করে থাকেন। তো প্রত্যেক টুলের ক্ষেত্রে কিভাবে আপনার শিফট, অল্টার এবং কন্ট্রোল টুল ব্যবহার করা হয়ে থাকে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। যদি আপনি এই জিনিসটা জানেন তাহলে আপনি দ্রুত কাজগুলো করা আপনাকে আরো বেশি সাহায্য করবে, দ্রুত কাজগুলো করতে পারবেন। তো এক্সাম্পল স্বরূপ আমরা একটা কাজ এটা নিয়ে করে ফেলি। নতুন একটা পেজ নিচ্ছি, নতুন এই পেজ হয়তো আমাদের নেয় আছে, এই পেজটাতেই ব্যবহার করি আমরা। এই পেজটাতেই নতুন একটা পেজ নিলাম, বোঝানোর জন্য এখান থেকে ফাইল থেকে এমবেড করে যে কোনো একটা, যেমন এখান থেকে একটা ইটের ছবি বা কোনো একটা পয়েন্টার ছবি আমি এখানে নিয়ে আসলাম। তো দেখেন এই বিষয়টা যদি আপনি ভালোভাবে বুঝে যান তাহলে আপনার কাজগুলো আরেকটু দ্রুততার সাথে আপনি কাজ করতে পারবেন, যে কন্ট্রোল, শিফট এবং এবং অল্টার কোনটা কিভাবে কাজ করে থাকে। প্রথমত আসি এটার ক্ষেত্রে, যেমন আমি কন্ট্রোল চেপে বা এটাকে আমরা কিন্তু যখন কি করতে পারছি এটাকে সিলেক্ট করলাম এবং এখানে মুভ টুলে আসলাম, তারপর এটাকে কিন্তু আমরা ইচ্ছামতো মুভ করতে পারতেছি, এটাকে আমরা ইচ্ছামতো মুভ করতে পারতেছি। কিন্তু আপনি যদি চান যে ডান থেকে বামে একেবারে পারফেক্ট সমানভাবে নিয়ে যাবেন তাহলে কিভাবে করা যেতে পারে? আমি একেবারে এখান থেকে পারফেক্ট ভাবে আমি এটা আমার বাম পাশে নিয়ে আসব। এটা কিন্তু আমি এইভাবে মুভ করলে দেখবেন যে কিছুটা আপ ডাউন হতেই থাকবে, কিছুটা হয়তো একটু উপরে উঠবে কিংবা হয়তো একটু নিচে নামবে। এই পারফেক্ট ভাবে ডানে ভাবে নিয়ে যাওয়ার জন্য আপনি শিফট কি ব্যবহার করতে পারেন। যেমন এখান থেকে আমি যখনই শিফট চাপতেছি এটা আমার উপরেও যাচ্ছে না, দেখেন মাউসটা একবারে উপরে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু আমার উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, শুধুমাত্র ডান থেকে অর্থাৎ হরিজন্টাল বরাবরই কিন্তু আমার এটা সামনের দিকে আগাচ্ছে। আচ্ছা, ডানে বামে একবারে পারফেক্ট ভাবে যাচ্ছে। আপনি যদি আরো গাইড নিয়ে দেখি, এখানে একটা গাইড রাখলাম, এটা ক্লিক করে শিফট চেপে দেখেন ঠিক গাইড যেভাবে আছে এখান থেকে ঠিক ততদূর, এ পাশ থেকেও ততদূর, ঠিক ডানে যতটুকু বা বামে ততটুকু যাচ্ছে। সিমিলার আপনি যদি এটাকে সিলেক্ট করে উপর নিচ করার সময় শিফট বাটন চাপেন তো এটা পারফেক্ট ভাবে উপরে এবং নিচে যাবে, আপনাকে চাপতে হবে শিফট বাটন। তারপরে আসি অল্টার বাটন কি কাজ করে, যেটা এখানে বলা হচ্ছে শিফট বাটন। এবার হচ্ছে অল্টার বাটন কি কাজ করে। অল্টার বাটন আমরা অলরেডি জানি কপি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, এটাকে একটু ছোট করে নিলাম। অল্টার বাটন কপি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো অল্টার চেপে এটাকে একটা কপি করলাম, অল্টার চেপে এখানে বরাবর একটা কপি করলাম, আবার অল্টার চেপে বরাবর এখানে আরেকটা কপি করলাম। তাহলে এখানে আমরা কয়েকটা কপি করে ফেলছি, সবগুলোকে আমরা সিলেক্ট করার জন্য শিফট চেপে ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। একটু বাইরের দিকে নিয়ে আসলাম। এবার দেখেন এটাকে আমি আরেকটা কপি করে উপরের দিকে নিতে যাচ্ছি। তো আমরা জানি যে অল্টার চেপে কপি করা হয়, অল্টার চেপে কপি করতেছি, দেখেন একটু আমার বাঁকা হয়ে যাচ্ছে বা ডানে বামে আমার কিন্তু সরে যাচ্ছে। এটা আপনার পারফেক্ট ভাবে কপি করার জন্য আপনাকে যেটা করা যেতে পারে, অল্টার বাটন এবং শিফট বাটন, অল্টার বাটন এবং শিফট বাটন একসাথে চাপতে হবে। অল্টার চেপে কপি করলাম, তারপর হচ্ছে শিফট,
এবার দেখেন আমি ডানে বামে কোথাও নিয়ে যেতে পারতেছি না। এটা কি হচ্ছে, একেবারেই পারফেক্ট ভাবে আপনার সরাসরি কপিটা করতেছে, একেবারে একটা যেটাকে পারফেক্ট কপি বলা যেতে পারে। যেভাবে চাচ্ছি সেভাবেই কিন্তু একটা কপি হচ্ছে। সিমিলার এটাকে ধরে অল্টার এবং শিফট চেপে আরো একটা কপি করলাম, আরো একটা কপি করলাম। তাহলে শিফট বাটন কি করে আমাদের পারফেক্ট ভাবে মুভমেন্ট করার জন্য শিফট বাটন ব্যবহার করা হয় থেকে অল্টার বাটন কপি করার জন্য ব্যবহার হচ্ছে। এবার কন্ট্রোল বাটন। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করে দেখেন তো, আপনাকে যদি আমি বলি যে এটা খুঁজে বের করেন, এই লেয়ারটা কোনটা, আপনাকে খুঁজে বের করতে সময় লাগবে না? এই যে এটা, আমাকে দেখতে হবে কোনটা হয়, এটা অন অফ করলাম, এটা না এটা, বা এইভাবে কিন্তু খুঁজে বের করতে হচ্ছে যে কোন লেয়ারটা হয়। আপনি যদি কন্ট্রোল চেপে ওই লেয়ারটার উপরে, লেয়ারের উপর ক্লিক করতে হবে না, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে জাস্ট এখানে একটা ক্লিক দেন, তো এটা আমার ওই লেয়ারটা হয়ে গেছে। আমি খুঁজে পাচ্ছি না যে আমার কোন লেয়ারটা হয়, বা এখান থেকে ধরে নেন এটা কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, তো ওই লেয়ারটা আমার অটোমেটেড সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে কষ্ট করে লেয়ার খুঁজে বের করা, এই ঝামেলাটা কিন্তু আর থাকতেছে না। এক নাম্বার হচ্ছে কষ্ট করে লেয়ার খুঁজে বের করার ঝামেলাটা থাকতেছে না, কন্ট্রোল চেপে যেই ইমেজের উপর ক্লিক দিবেন সেই লেয়ারটা অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপরে দ্বিতীয়ত এগুলো অল সিলেক্ট করা, আপনি যদিও এ পাশ থেকে এ পাশে সবগুলো অল সিলেক্ট করতে পারবেন, কিংবা আপনি আর্টবোর্ড বা আমাদের পেজের বাইরে থেকে কন্ট্রোল চেপে যদি এভাবে ড্র্যাগ করেন তাহলে কিন্তু আমার অল লেয়ার সিলেক্ট হয়। কন্ট্রোল চেপে এভাবে যদি সবগুলো যে কয়েকটা আমি সিলেক্ট করতে যাচ্ছি সেটার উপর রাখলেও সেটা কিন্তু দেখেন আমার সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গেছে। তাহলে ওভারঅল আরেকটু রিভিউ করি। তাহলে শিফট বাটন কি করতেছে, আমাদের একইভাবে সমানভাবে এটাকে আমাদের মুভ করতেছে। আরেকবার করি যারা যারা বুঝেননি, আমাকে উপর নিচ বা যেভাবে ইচ্ছা সেভাবে সরাইতে পারতেছে। যদি পারফেক্ট ভাবে সরাইতে চাই তাহলে শিফট বাটন চেপে কাজটা করা যেতে পারে ডানে বা বামে, আর অল্টার বাটন চেপে এটা একটার পর একটা কপি করা যায়, বা এখান থেকে আরেকটা কপি করলাম। আর কন্ট্রোল বাটন চেপে একসঙ্গে সবগুলো সিলেক্ট করা যায়, এবং অল্টার বাটনের সাথে যদি আমরা শিফট বাটন চাপি সেটা একসঙ্গে পারফেক্ট ভাবে সে কপি করতেছে, একসঙ্গে পারফেক্ট ভাবে সে এটাকে কপি করতেছে। কিন্তু এত লেয়ার যখন হয়ে যায় তখন তো আমরা লেয়ারটা খুঁজে বের করা একটা ঝামেলাপূর্ণ সৃষ্টি হয়। এজন্য আপনি কন্ট্রোল চেপে যে লেয়ারে ক্লিক করবেন সেই লেয়ারে এটা সিলেক্ট হয়ে যাবে। যেটা দিচ্ছি কন্ট্রোল চেপে আমাকে এখান থেকে লেয়ার খুঁজে বের করতে হচ্ছে না। লেয়ার খুঁজে বের করার আরো একটা সহজ টিপস আপনাদের দিয়ে দিই। দেখেন আমরা মুভ টুল থাকায় এখানে একটা অটো সিলেক্ট লেখা আসছে, আমি যদি এখানে অটো সিলেক্ট করে দিই আর এখান থেকে আপনার গ্রুপ থাকবে, এটা আপনি লেয়ার করে দিবেন, তাহলে আপনি যখনই যে লেয়ারে ক্লিক করবেন এটা দেখেন লেয়ারগুলো দেখেন যেটার উপর ক্লিক করতেছে অটোমেটিক্যালি লেয়ারগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। এইভাবেও দ্রুত আপনি লেয়ার সিলেক্টের কাজগুলো করা যেতে পারে। লেয়ার অনেকগুলো হাজার হাজার লেয়ার আছে বা 200-300 লেয়ার আছে, আপনাকে লেয়ার খুঁজে বের করার জন্য আলাদাভাবে কষ্ট করতে হবে না। অটো সিলেক্ট করে এখান থেকে লেয়ার দিলেই যে লেয়ারে ক্লিক করবেন সেটাই আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। এই ছিল দ্রুত সিলেক্টের কন্ট্রোল অল্টার মডিফায়ারের কাজ। আজকে আমাদের আপাতত ক্লাস এতটুকুই। তবে এখন যে কাজটা আপনারা করবেন, যে ইমেজটা দিলাম এটা ডাউনলোড করে আপনারা এখন ক্লাসের মধ্যেই এটা আপনারা ট্রাই করেন, তারপর আমি দেখাচ্ছি। যার যার হয়ে যাবে তিনি ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আমরা যতটুকু শিখছি ততটুকুই এনাফ এটা পারফেক্ট ভাবে কাজ করার জন্য। আচ্ছা বিধান ঘোষ ভাই, আপনার কি এখন এখন সমস্যা সলভ হয়েছে? এখন কি হচ্ছে আপনার? এখন হচ্ছে, ওই যে বললাম না হচ্ছে ঠিকই, কিন্তু যখন ওইটা চেঞ্জ করার পর হুম, আমি মাউসের লেফট বাটনটা ছেড়ে দিচ্ছি তখন আবার ওটা ওই লোডিং হয়ে ওইটা আগের পজিশনে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি আবার স্ক্রিন শেয়ার করেন। আরেকজন বলছিলেন যে তিনিও আপনি স্ক্রিন শেয়ারের জন্য প্রস্তুত থাকেন যাদের যাদের প্রবলেম, আর যাদের প্রবলেম নেই তারা ওই ইমেজটা করে আমাদের ফেসবুক গ্রুপে এখনই পোস্ট দিয়ে দিতে পারেন। ওকে, তাহলে আপনি যদি প্রবলেম মনে হয় আপনি আবার স্ক্রিন শেয়ার করতে পারেন, তাহলে প্রবলেমটা একেবারে ক্লিয়ার করে দেওয়া যেতে পারে। ছিল না, আমি বেসিক কনসেপ্টটা তো ক্লিয়ার ছিল না। আমি আসলে ওই ফটোশপ নিয়ে এর আগে কখনো অত ডিপলি কাজ করিনি, ওকে, এই জন্য আমি কোনো প্রাইমারি সমস্যা হলে আপনার সাথে শেয়ার হ্যাঁ অবশ্যই, করে পরবর্তীতে আমার কাজ করতে হবে আর কি। হ্যাঁ অবশ্যই শেয়ার করছি। হ্যাঁ অবশ্যই শেয়ার থ্যাংক ইউ। আপনারা যখন আমার সঙ্গে শেয়ার করেন আমাকে খুব ভালো লাগে এই প্রবলেমগুলো সলভ করার জন্য।
ঠিক আছে, আপনি স্ক্রিন জি শেয়ার আমি করতে ট্রাই পারেন। করতেছি ওকে, আপনার হোমওয়ার্ক গুলি পার্টিসিপেন্সি থাকার, যাতে আমি ভুল হইলেও করতে চেষ্টা করতেছি, হ্যাঁ অবশ্যই ভুল হলেও যাতে করতে চেষ্টা করতে হবে। জি, জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে ভাই। ওকে, আচ্ছা আরেকজন আমাকে বলছেন যে ক্র্যাক করার ক্ষেত্রে তিনি কি আছেন? আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন এখন? আচ্ছা, আর এদিকে কারো প্রবলেম থাকলে স্ক্রিন শেয়ার করে করতে পারেন। আমি আপাতত মিট করতেছি। আপনাদের 5 থেকে 6 মিনিট সময় দেওয়া হচ্ছে ওই ইমেজটা করার জন্য। তারেকুল ভাই কিছু বলবেন? হ্যালো। হ্যাঁ বলেন ভাই। জি, আমার প্রশ্ন, ওনারা কাজ করতেছে, আমি একটু কাজ করতে পারতেছি না আজকে, এই একটু পরে করতে হবে হোমওয়ার্কটা। এই আমাদের এই যে এই ফাইবারের ইনস্টাগ্রামে ফাইবার বায়ার কি খোঁজা যায়? ইনস্টাগ্রামে মেসেজ দিয়ে বা বায়ার ফাইবারে আনা যায় লিংক হ্যাঁ দিয়ে? যায় ভাই। এটা কেমন? এটা এই এই কাজটা আমার এক ফ্রেন্ড করে। ওর আইডি অনেক, আমি তো কাজ পাচ্ছি না ফাইবার, অনেকদিন ধরে আমাকে সাজেস্ট করলো যে ইনস্টাগ্রামে দেখতে পারে, এই শুধু সিস্টেম করে ইনস্টাগ্রাম তোর না, লিংক শুধু রাখে। শুধু ইনস্টাগ্রামই না, প্রায় যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো থেকে বায়ার জেনারেট করা যেতে পারে। আপনার ফেসবুক, লিংকডইন, টুইটার, যেগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো থেকে বায়ার জেনারেট করা যেতে পারে। ফাইবারে বায়ার রিকোয়েস্ট গুলোতে সেন্ড করলে একটা রিপ্লাই আসে না, আর ওইখানেও 10-20টাতে ট্রাই করেও ভালো রিভিউ আসতেছে। আচ্ছা, আপনি জাস্ট ছোট ছোট ওটা নিয়ে কাজগুলো। আমাদের 12 কি 14 নম্বর ক্লাসে ছিল, যেহেতু আপনি বললেন আপনি যেটা ট্রাই এখন করবেন, আপনি আপনার ইনস্টাগ্রামে কিংবা লিংকডইনে, লিংকডইন তো আপনি জানেন সম্ভবত। হ্যাঁ, আচ্ছা, ইনস্টাগ্রামে কিংবা লিংকডইনে আপনি আপনার কাজগুলো পোস্ট করতে থাকেন এবং বাইরের দেশের মানুষদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে থাকেন, যেটাকে বলা হচ্ছে ইনস্টাগ্রামে কানেক্ট বলা হচ্ছে, যেটাকে কানেক্ট বাড়াইতে থাকেন বাইরের দেশের। হ্যাঁ, যারা আপনার সার্ভিস কিনতে পারে তাদেরকে টার্গেট করে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে থাকেন, বাড়াইতে থাকেন। জি জি। আমি এটা আপনাদের করে দেখাচ্ছি, একজন করে দেখাচ্ছেন বা দুই স্টাইলে করে দেখাচ্ছি বা একটা দেখাচ্ছি, কোনটা বেশি ভালো হয় এই থেকে আপনারাই নির্ণয় করা যেতে পারে। এই ইমেজটা আমি যেটা আমাদের ফ্রেমের ইমেজ ছিল সেটা ওপেন করলাম। একটু এদিকে মনোযোগ দেন, তাহলে এটা কিভাবে করা যেতে পারে। তো এটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন, এটা প্রথমত আপনাকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে দ্রুত কাজটা করতে পারি। তো এটা লেয়ার মাস্ক দিয়েও করা যাবে, ক্লিপিং মাস্ক দিয়েও করা যাবে। তো কোনটা দিয়ে দ্রুত করা যেতে পারে, কোনটা মনে হচ্ছে? লেয়ার মাস্ক দিয়ে দ্রুত হবে না ক্লিপিং মাস্ক দিয়ে দ্রুত হবে? এবং পারফেক্ট কোনটা দিয়ে হবে? লেয়ার মাস্ক। আচ্ছা, লেয়ার মাস্ক। আর ক্লিপিং মাস্কের ক্ষেত্রে আমার মনে হচ্ছে পার্সোনালি এটা ক্লিপিং মাস্ক দিয়ে বেশি দ্রুত হবে। তো ঠিক আছে, আমি ক্লিপিং মাস্ক দিয়ে ট্রাই করি। তাহলে ক্লিপিং মাস্কের জন্য প্রথমত দেখেন, এখান থেকে আমি একটা নতুন লেয়ার নিলাম। ক্লিপিং মাস্কের শর্ত ছিল আমাদের যেরকম শেপ হবে ঠিক সেরকম, বা যার সাথে ক্লিপিং মাস্ক করব সেরকম একটা শেপ ক্রিয়েট করা। কর্নার ভিত্তিক আছে, এখান থেকে আমি পলিগনাল টুল নিলাম, নেওয়ার পরে যেভাবে যেভাবে আছে এখানে একটা করে ক্লিক করে দিচ্ছি, যেন ফুললি একটা কর্নার বেস কাজগুলো হয়ে থাকে। নিয়ে নিলাম, যে কোনো একটা কালার অ্যাপ্লাই করলেন, কোনো সমস্যা নেই। এবার আমি ইমেজটা এখানে নিয়ে আসতেছি, ফাইল, প্লেস, যে মডেল এখানে মিলে যেতে পারে এই ধরনের একটা মডেলের ইমেজ আমি এখানে নিয়ে আসতে, যেমন এক্সাম্পল হিসেবে এই মডেলের ইমেজটা নিয়ে আসলাম, কন্ট্রোল অল্টার দিয়ে ছোট করে নিলাম, এরপরে কন্ট্রোল চেপে বরাবর এখানে বসিয়ে দেওয়া যেতে পারে এই পাশ থেকে। এখানে আপনি আনুমানিক ভাবেই নিয়ে নেন, এই পাশ থেকে আনুমানিক ভাবেই যতটুকু যাওয়া যেতে পারে আমি সেই হিসাবে আনুমানিক ভাবেই নিয়ে নিলাম, এই পাশ থেকে এটা আনুমানিক ভাবেই নিয়ে নিলাম। এবার দেখেন জাস্ট শুধু আমরা এটার সঙ্গে ক্লিপিং মাস্ক, তো এই যে হয়ে গেছে। তো ক্লিপিং মাস্কের তুলনায় আপনি যদি এখন যিনি আর কি বললেন বা এদিক থেকে যেটা মনে হচ্ছে লেয়ার মাস্ক করে বেশি সোজা, তো আমরা যদি লেয়ার মাস্ক করতে চাইতাম তাহলে কি সোজাটা কিভাবে, একটু কেন কঠিন হতো? এক, হয়তো আপনি সিলেক্ট করে নিতে পারতেন এদিক থেকে, কিন্তু আপনাকে এই যে ব্ল্যাক কালার হোয়াইট কালার ফিল করাটা কোনোটা একটু ভিতরে চলে আসলো, বাইরে চলে আসলো, এই জন্য মনে হচ্ছে আমার লেয়ার মাস্কের তুলনায় ক্লিপিং মাস্কটাই বেশি পারফেক্ট বলে আমার মনে হচ্ছে। স্যার এখানে মডেলের পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করা যায়? আচ্ছা, মডেলের পিছনে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করা যায়? ঠিক আছে আপু, মডেলের পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নেই, আপনাদের মনে হয় টানা 2 থেকে 3টা ক্লাস হবে, ওই ক্লাসে না ডিটেইলসে আসি।
2 থেকে 3টা ক্লাস হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের আপনার ইমেজগুলো ট্রাই করবেন, যা আজকে যে টুলগুলো ব্যবহার করলাম সেটার দিক থেকে আমি অ্যাটেন্ডেন্সে আপনাদের চলে যাচ্ছি এবং ভিডিওটাও আপলোড করে দিচ্ছি। আর যদি এমনটা মনে হয় যে আপনারা ভাইয়া আমার হ্যাঁ, ওটা কি আপনি আমার প্রবলেমটা ছিল, আমি কি স্ক্রিন শেয়ার করব? আচ্ছা ঠিক আছে করেন। ক্লাসের হোমওয়ার্কটা কি থাকবে? এই ক্লাসের হোমওয়ার্ক যেটা থাকবে আপনাদের, এই কয়েকটা এই ধরনের ফ্রেম জাতীয় ইমেজ কয়েকটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে এই ধরনের কাজগুলো করা যেতে পারে। এটা ছাড়াও এবং আমি সম্ভবত আপনাদের কোনো প্রশ্ন করিনি, আমি পরের ক্লাসে আগের যতগুলো ক্লাস করা হয়েছে যে কোনোখান থেকে আমি আপনাদের শর্টকাটগুলো করা যেতে পারে বা যে কারো নাম ধরে বলতে পারি যে এই কাজটা কিভাবে করা যেতে পারে। যতটুকু আমি দেখাইছি শুধু ততটুকুর মধ্যে থেকেই বলবো। আর হোমওয়ার্ক হিসেবে সিম্পল ভাবে ওইটা, আর কাজের দিক থেকে দুই একটা গুগল থেকে ইমেজ ডাউনলোড করে ট্রাই করা যেতে পারে। পরীক্ষাও যদি আপনাদের হয়, আমি অবশ্য বলবো না যে আপনাদের পরীক্ষা কালকে, এইভাবে বলবো না। পরীক্ষা আমাদের যে কোনো সময় হতে পারে, তবে হচ্ছে যেগুলো টপিক দেখানো হয়েছে শুধু সেগুলোর উপর ভিত্তি করে।